আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে শুরু হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা জাস্ট বেসিক কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আস্তে আস্তে আমরা এই পুরো ক্লাসটাকে কভার করব এবং ধীরে ধীরে আমরা গণিত বইটিকে শেষ করে ফেলবো। তবে আমরা এর পূর্বে কিন্তু এই বইয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টার কিন্তু আমরা ক্লাস দিয়েছি, যেখানে ত্রিকোণমিতির নবম অধ্যায় এবং দশম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব উচ্চতা, এটা নিয়ে কিন্তু ক্লাস আমার অলরেডি আপলোড হয়েছে। আরও কিছু ক্লাস আপলোড হবে, সেগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাদাত ক্লাসরুমে ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি যে প্লেলিস্টটি রয়েছে সেখানে পাওয়া যাবে। তো ওকে, আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। তোকে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সংখ্যা রেখা। এই সংখ্যা রেখা বিষয়টি কিন্তু অনেক আগে থেকেই তোমরা পড়ে এসছো, তারপরেও আমি একটু ধারণা এটা দিচ্ছি। অর্থাৎ বাস্তব সংখ্যা আলোচনার পূর্বে আমরা সংখ্যা রেখাটাকে আর একটু দেখে নেবো যে সংখ্যা রেখাটা কি। এই যে আমি এই জায়গাতে একটি সরল রেখা অঙ্কন করলাম, ওকে, একটি সরল রেখা অঙ্কন করলাম, এটা দুই দিকেই চলমান। এই সরল রেখাটা দুই দিকেই চলমান। আমরা সরল রেখাটার এখানে একটা বিন্দু দিলাম, সেটা হচ্ছে শূন্য। এই শূন্য থেকে আমরা ডান দিকে এখানে দিলাম 1, এখানে 2, এখানে 3, তারপরে চলতে থাকলো। এই জায়গাতে আমরা দিলাম -1, -2, -3। ওকে, এর অর্থ হলো যে এই যে একটা সরল রেখা, এই সরল রেখাটার উপরে আমরা সংখ্যাগুলোকে স্থাপন করেছি, সংখ্যাগুলোকে লিখেছি। এখানে শূন্য লিখেছি, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, নিশ্চয়ই এখানে 4 হবে যেহেতু সরল রেখা এটা চলমান। তারপরে 5, 6, 7, এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত। একইভাবে আমি যদি এই দিকে চিন্তা করি, এই যে -1, -2, -3, এইভাবে কি অসীম পর্যন্ত বিস্তৃত। ওকে, তাহলে এই যে ডান দিক, শূন্য থেকে ডান দিকে এই যে এই সাইডের সংখ্যাগুলো কেমন সংখ্যা? ধনাত্মক সংখ্যা বা পজিটিভ সংখ্যা। আমরা এই যে শূন্য থেকে বাম দিকের যে সংখ্যাগুলো, সেগুলো কেমন সংখ্যা? সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। আচ্ছা, আমি যদি এখন বলি এই যে শূন্য থেকে একের মধ্যে নিশ্চয়ই আমি যদি এটাকে 1 টাকা ধরি, তাহলে 8 আনা বা 50 পয়সা, 25 পয়সা, এগুলো নিশ্চয়ই এই শূন্য থেকে একের মধ্যেই রয়েছে। 1 টাকা যদি গোটা হয়ে থাকে, তাহলে 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা, 40 পয়সা, এভাবে এই সংখ্যাগুলো নিশ্চয়ই এই শূন্য থেকে একের মধ্যে রয়েছে। একইভাবে -1 যদি এটা হয়ে থাকে, তাহলে -8 আনা, -4 আনা, মানে -2.25, -0.5, এই সংখ্যাগুলো নিশ্চয়ই এর ভিতরে রয়েছে। তাহলে আমি শুধু এখানে পূর্ণ সংখ্যাগুলো অর্থাৎ গোটা গোটা সংখ্যাগুলো কিন্তু এখানে লিখেছি। এর অন্য সংখ্যাগুলো কিন্তু এর ফাঁকে 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 রয়েছে। এটুক তো আমরা সবাই বুঝতে পারছি। অর্থাৎ আমি এই জায়গাতে শুধু গোটা গোটা অর্থাৎ পূর্ণ পূর্ণ সংখ্যাগুলো, যেগুলো অখণ্ড সংখ্যা, যেগুলো খণ্ড নাই, যেগুলো ভাঙা নয়, সেই সংখ্যাগুলোকে এখানে লিখেছি। তাহলে শূন্য থেকে ডান দিকে এরকম অসংখ্য সংখ্যা কিন্তু রয়েছে। একইভাবে শূন্য থেকে বাম দিকে এখানেও কিন্তু অসংখ্য সংখ্যা রয়েছে। তাহলে এই যে সরল রেখাটার উপরে আমরা সমস্ত সংখ্যাকে কিন্তু লিখে দিয়েছি। ওকে, এখন আমরা এই যে আমরা বললাম শূন্য থেকে ডান দিকে এগুলো হচ্ছে ধনাত্মক, শূন্য থেকে বাম দিকে এগুলো হচ্ছে ঋণাত্মক। শূন্যকে কিন্তু আমরা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই বলতে পারবো না। ওকে, কিন্তু শূন্য থেকে এই যে ডান দিকে যদি যাই, শূন্য সহ, অর্থাৎ শূন্যকেও নিলাম, শূন্যের পরে যত সংখ্যা আছে শূন্য সহ শূন্য ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে, এগুলোকে আবার বলা হয় অঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা বলা হয়? অঋণাত্মক সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে ধনাত্মক। শূন্য বাদে ডান দিকে যত সংখ্যা রয়েছে সবগুলো হচ্ছে ধনাত্মক। আবার শূন্য সহ যদি সবগুলোকে ধরি, তাহলে এগুলো হচ্ছে অঋণাত্মক। আবার বাম দিকে, শূন্যের বাম দিকে যত সংখ্যা রয়েছে অর্থাৎ খণ্ড অখণ্ড যত সংখ্যা রয়েছে সবগুলোকে বলবো আমরা ঋণাত্মক সংখ্যা। ওকে, এখন আমরা প্রথম যে আলোচনাটায় যাব সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ওকে, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে? স্বাভাবিক সংখ্যা সাধারণত এটা বলা হয় গণনা সংখ্যা, যা দিয়ে গণনা করা হয়। আচ্ছা বলো তো দেখি, আমরা গণনা শুরু করি কিভাবে? 1, 2, 3, 4, 5, এভাবেই কিন্তু আমরা গণনা করি। তার মানে আমরা যদি বলি সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে, অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে যেগুলো অখণ্ড বা পূর্ণ সংখ্যা,
তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আমরা বলতে পারি না? তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই হচ্ছে আসলে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হবে কত থেকে? নিঃসন্দেহে 1 থেকে। তাহলে 1 2 3 4 5 6 ডট 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 এগুলো সব হচ্ছে কি? সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে এই সংখ্যা রেখার দিকে যদি আমরা তাকাই, তাহলে এই ডান দিকে যে ধনাত্মক সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে যেগুলো অখণ্ড সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা, গোটা সংখ্যা, সেগুলোকেই আমরা বলবো কি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এগুলোকে আমরা গণনার সংখ্যা বলতে পারি। ওকে, তাহলে আমরা কি স্বাভাবিক সংখ্যা বিষয়টা একটু হলেও বুঝতে পেরেছি? ওকে, এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আবার কিছু রয়েছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার বিষয়টা কিন্তু ক্লাস 6 থেকে, কিন্তু তারও আগে ক্লাস 4 5 থেকে কিন্তু শুরু হয়েছে। মৌলিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেই সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক। কয়টি উৎপাদক? দুটো, অর্থাৎ একটা ওই সংখ্যাটা নিজে এবং আরেকটি হলো এক। যেমন আমি যদি 2 এর উৎপাদক চিন্তা করি, এই 2 এর উৎপাদক কি? একটা 1, একটা হলো 2, অর্থাৎ 2 কে 1 এবং 2 ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে 2 কেমন সংখ্যা? মৌলিক সংখ্যা। আবার 3 ও কিন্তু মৌলিক সংখ্যা। কেন? কারণ 3 কে 1 এবং 3 ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ এদের দুটো করে উৎপাদক। কিন্তু আমি যদি 4 এর কথা চিন্তা করি, এই 4 এর উৎপাদক হচ্ছে 1, আবার 2 দিয়েও ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়। সুতরাং এখানে যেহেতু 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য আরেকটি উৎপাদক পাওয়া গেছে, অর্থাৎ দুইটির বেশি উৎপাদক পাওয়া গেছে, সুতরাং 4 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। একইভাবে 6 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ হচ্ছে এখানে 1 2 3 6 এই 4টি হচ্ছে উৎপাদক। কিন্তু 5 হচ্ছে মৌলিক সংখ্যা। কেন? 5 কে 1 এবং 5 ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটি এই যে এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে, আর কি রয়েছে? যৌগিক সংখ্যা রয়েছে। এখন থেকে গেল কি? 1 কি তাহলে মৌলিক সংখ্যা? না, 1 মৌলিক সংখ্যা নয়। কেন? কারণ 1 এর উৎপাদক শুধুমাত্র একটি, কিন্তু মৌলিক সংখ্যা হতে গেলে উৎপাদক হতে হবে কয়টি? দুইটি, 1 এবং 2। তাহলে এটি মৌলিক সংখ্যা নয়। আবার যৌগিক সংখ্যা হতে গেলে উৎপাদক হতে হবে 2 এর অধিক, কিন্তু 1 এর উৎপাদক তো একটি। তাহলে 1 মৌলিকও নয়, আবার যৌগিকও নয়। তাহলে আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আমরা কি পাই? মৌলিক সংখ্যা পাই, যৌগিক সংখ্যা পাই, আবার কি পাই? 1 পাই। তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে, যৌগিক সংখ্যা রয়েছে এবং 1 রয়েছে। 1টা মৌলিকও নয়, আবার যৌগিকও নয়। ওকে, এখন এই যে আমরা মৌলিক বললাম, যৌগিক বললাম, আরেক প্রকারের আমরা কথা বলবো, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা হচ্ছে, সহমৌলিক সংখ্যার জন্য দুটো সংখ্যা লাগবে, অর্থাৎ আমি যদি দুটো সংখ্যা নিই, একটা 7 এবং একটা 8, দুটো আমরা স্বাভাবিক সংখ্যা নিয়েছি। এই স্বাভাবিক সংখ্যা দুটো আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে যৌগিক, কারণ 8 এর উৎপাদক হচ্ছে 1 2 তারপর 4 তারপর 8, কিন্তু 7 এর উৎপাদক হচ্ছে 1 এবং 7, একটি মৌলিক এবং একটি যৌগিক। কিন্তু দুটো সংখ্যাকে একই সাথে 1 ছাড়া কিছু দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ এই দুটো সংখ্যার গসাগু কত? গসাগু হচ্ছে 1। লসাগু গসাগু নিয়ে আমার আলাদা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। পাটিগণিতের মধ্যে কিন্তু আমার যে প্লেলিস্টটি রয়েছে সেখানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো যে কিভাবে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করবো। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না। অর্থাৎ দুটো সংখ্যার গসাগু যদি 1 হয়ে যায়, তাহলে ওই সংখ্যা দুটোকে একই সাথে বলা হয় সহমৌলিক সংখ্যা। এই শব্দগুলোর সাথে জাস্ট আমরা একটু পরিচিত হয়ে নিচ্ছি। তাহলে একইভাবে আমি যদি একটি সংখ্যা লিখি 15 এবং 16, তাহলে এই দুটো সংখ্যাকে একই সাথে 1 ছাড়া কিন্তু কিছু দিয়ে ভাগ করা যায় না। কিন্তু এটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা। কিন্তু দুটোকে একসাথে আমরা কি ধরনের সংখ্যা বলবো? দুটোকে একসাথে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। তাহলে দুটো সংখ্যার কমন উৎপাদক যদি হয় 1, অর্থাৎ দুটো সংখ্যার গসাগু যদি হয় 1, সংখ্যা দুটোকে বলবো সহমৌলিক সংখ্যা। ওকে, তাহলে এই কথাগুলো আমরা একটু জাস্ট জেনে গেলাম। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যা বিষয়টা আমরা বুঝতে পারলাম। ওকে, এরপরে আমরা দেখবো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। অলরেডি এটা আমাদের কিন্তু বোঝা হয়ে গেছে। এই যে পূর্ণ সংখ্যা, আমরা এই যে সংখ্যা রেখার উপরে যত অখণ্ড সংখ্যা দেখছি, এই যে যত রকমের অখণ্ড সংখ্যা দেখছি, এই অখণ্ড সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক, সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক, সকল ঋণাত্মক যত অখণ্ড অর্থাৎ গোটা গোটা সংখ্যা রয়েছে সবগুলোকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। তাহলে 0 1 2 3 এদিকে অসীম পর্যন্ত, এদিকে -1 -2 -3 অসীম পর্যন্ত, এগুলো সবই হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বিষয়টা আমরা
বুঝতে পারলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার। ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, কি বলছি, যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু 0 এবং কিউ ইজ নট ইকুয়াল টু 1। আমরা কি বলছি? কিউ এর মান 0 নয়, কিউ এর মান 1 নয়। আগে আমরা দেখবো কেন কিউ এর মান 0 হলে কি হবে, যে আগে বলে দিল কিউ এর মান 0 নয়। কিউ এর মান 1 হলে কি এমন হবে, আমরা এই জিনিসটা আগে দেখবো যে কিউ এর মান কেন 0 নয়। কিউটা এখানে কে? কিউটা হচ্ছে হর বা ভাজক। আমরা আমার ইউটিউব চ্যানেলে চেজ অ্যাওয়ে কনফিউশন যে সিরিজটি চলছিল এবং যে ওখানে চেজ অ্যাওয়ে কনফিউশন নামে যে প্লেলিস্টটি রয়েছে, ওখানে একটা অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় যে ভিডিওটি দেওয়া রয়েছে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটি দেখে আসবে, তাহলে কেন নিচে 0 হওয়া যাবে না এটা নিশ্চিতভাবে বুঝতে পারবে। 0 দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, অর্থাৎ আমরা কোনো রেজাল্ট পাই না। কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। অর্থাৎ যদি কোনো সংখ্যার ভাজক হয় 0, তাহলে আমরা সেই সংখ্যাটাকে ভাগ করতে পারি না। ভাগফলটা কি চলে আসে? অসংজ্ঞায়িত। এই অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় ভিডিওটি একটু দেখে আসবে। আমার কমেন্ট বক্সেও কিন্তু এই ভিডিওটির লিংক দেওয়া থাকবে, একটু কষ্ট করে তুমি দেখে আসবে, ডিটেলস জেনে যাবে কেন 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে ভাজক 0 হতে পারবে না। ভাজক যদি 0 হয়ে যায় আমরা ভাগ করতে পারবো না, এটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এই জন্যই 0টা আসতে পারবে না। ওকে, একইভাবে কিউ ইজ নট ইকুয়াল টু 1 কেন? কিউ এর মান 1 হলে কি হবে? আমরা 6/1 যদি করি তাহলে কি 6, অর্থাৎ আমরা 1 দিয়ে যে সংখ্যাকেই ভাগ করি না কেন সেই সংখ্যাটা উপরে যে লবটা রয়েছে সেটাই কিন্তু ভাগফল হিসেবে আসবে। অর্থাৎ 1 দিয়ে আমি যাকেই ভাগ করি না কেন, 1 যদি ভাজক হয়ে থাকে তাহলে উপরের যে ভাজ্য সেটাই হবে কি? ভাগফল। অর্থাৎ আমি যদি পি কে 1 দ্বারা ভাগ করি রেজাল্ট হবে কি? পি। কি কথা কি বুঝে গেল? তাহলে আমরা যদি কোন একটা পূর্ণ সংখ্যাকে 1 দ্বারা ভাগ করি তাহলে সেটা কিন্তু কখনোই ভাঙা সংখ্যা দিবে না রেজাল্ট, সেটা সবসময় কি আসবে? পূর্ণ সংখ্যায় আসবে। এই জন্য আমরা বলে দিচ্ছি যে নিচে 1 থাকা যাবে না। তাহলে শর্তটা কি দিলাম? শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে কিউ ইজ নট ইকুয়াল টু 0 এবং আরেকটা শর্ত হচ্ছে কিউ ইজ নট ইকুয়াল টু 1। কেন শর্তটা দিলাম আমরা তাহলে বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা বলছি পি বাই কিউ আকারে যদি কোনো সংখ্যাকে প্রকাশ করা যায় যেখানে এই পি সংখ্যাটি কিউ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য নয় মানে কি? আমি 8 কে 4 দ্বারা ভাগ করলাম, এই যে 4 দুগুণ 8, নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ যদি পুরোপুরি ভাগ করা যায় তাহলে এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। কিন্তু কথা বলে দিচ্ছি কি, যে এটাকে এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। এবং কি হবে? এবং আমরা বলছি পি কিউ এখানে কেমন সংখ্যা? পি কিউ হচ্ছে আমরা বলছি পূর্ণ সংখ্যা। অর্থাৎ যদি কোনো সংখ্যাকে এরকম পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা প্রকাশ করছি যেখানে বলছি পি বাই কিউ আকারের যে কোনো সংখ্যাকে বলা হয় ভগ্নাংশযোগ সংখ্যা, যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, কিন্তু কিউ ইজ নট ইকুয়াল টু 0, কিউ ইজ নট ইকুয়াল টু 1। তাহলে এই ধরনের সংখ্যা, যেমন আমি যদি বলি 3/4 এটা হচ্ছে একটা ভগ্নাংশ, অথবা 7/2 এটা একটা ভগ্নাংশ, যেটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, পি কিউ। আবার একইভাবে আমরা যদি বলি -3/2, তাহলে এগুলো সবই কেমন সংখ্যা? এগুলো হচ্ছে সবই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, যেখানে উপরেরটা পি আর নিচেরটা হচ্ছে কিউ, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? তাহলে যে কোনো সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ ইজ নট ইকুয়াল টু 0, কিউ ইজ নট ইকুয়াল টু 1 এবং পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা একটু আগে তো জেনেই আসলাম, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন যদি পি ইজ গ্রেটার দেন কিউ হয়, অর্থাৎ যদি লব যেটা সেটা যদি হরের থেকে বড় হয়, অর্থাৎ পি যদি বড় হয় কিউ যদি ছোট হয়, অর্থাৎ লব যদি বড় হয়, এই ধরনের ভগ্নাংশ সংখ্যাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা। ওকে, অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা। একইভাবে আর যদি এরকম হয় যে পি ইজ লেস দেন কিউ, অর্থাৎ যদি আমার পি এর মানটা যদি কিউ এর মানের থেকে ছোট হয়, অর্থাৎ কিউ যদি বড় হয়, অর্থাৎ হর যদি বড় হয়, এই ধরনের ভগ্নাংশ সংখ্যাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা ভগ্নাংশ সংখ্যা কি, প্রকৃত ভগ্নাংশ সংখ্যা কি, আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছি। ওকে ওকে, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলদ সংখ্যা। যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও পূর্ণ সংখ্যা, কিউ ও পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ ইজ নট ইকুয়াল টু 0। আমরা কিন্তু বলে নিলাম যে কিউ এর মানটা 0 হতে পারবে না, কেন? কিউ এর মান 0 হলে কি হবে? কিউ এর মান 0 হলে এটাকে ভাগ করাই
যাবে না, অসংজ্ঞায়িত হয়ে যাবে। ওকে, তাহলে পি কিউ পূর্ণ সংখ্যা এই আকারে যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারলেই সেটা হবে কি, মূলদ সংখ্যা। অর্থাৎ মূলদ সংখ্যা আমি যদি লিখি 3 কে কি লেখা যায় 3/1, এখানে কিন্তু নিচে 1 হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, নিচে 1 হতে পারে। ওকে, তাহলে এই যে 3/1, তাহলে এই সংখ্যাটাই হচ্ছে এই 3 একটি মূলদ সংখ্যা, কারণ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমি যদি লিখি 6, এটাকে লেখা যায় 6/1, তাহলে এটা কেমন সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। 6টা হচ্ছে কেমন সংখ্যা, মূলদ সংখ্যা, কারণ এটাকে 6/1 আকারে প্রকাশ করা যায়। তার মানে যত পূর্ণ সংখ্যা রয়েছে সব পূর্ণ সংখ্যাগুলোই কি, সব পূর্ণ সংখ্যাগুলোই হচ্ছে এক একটা মূলদ সংখ্যা। ওকে, এখন যদি আমি এইরকম একটা সংখ্যা লিখি যে 2.5 কে কি লেখা যায় 5/2, এই যে 5/2, 5/2 ভাগ করলে কত হয় 2.5, তাহলে এটা কেমন সংখ্যা, মূলদ সংখ্যা। ওকে, তাহলে যে সকল সংখ্যাকে এরকম অনুপাত আকারে প্রকাশ করা যাবে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, দুটো পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে, সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। এরকম যত দশমিক ভগ্নাংশ রয়েছে, যত গোটা সংখ্যা, তারপরে ভগ্নাংশ সংখ্যা রয়েছে, সবগুলোই হচ্ছে মূলদ সংখ্যা, শুধুমাত্র অমূলদ গুলো বাদে। এখন অমূলদ কারা, অমূলদ গুলো বাদে বাকি সবগুলো কি মূলদ। এই মূলদ অমূলদ নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী আরো ক্লাসে হবে। আজকে শুধু আমরা জাস্ট বিষয়টা জানলাম যে মূলদ সংখ্যাটা কি। হ্যাঁ, তো অমূলদ সংখ্যা কারা, অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এরকম পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা শুধুমাত্র এই ক্লাসে মূলদ সংখ্যা কি বিষয়টা জানলাম। পরবর্তীতে মূলদ সংখ্যা কারা, কিভাবে মূলদ সংখ্যা হচ্ছে, মূলদ সংখ্যা নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা, সামনে আরো ক্লাস আসবে এগুলো নিয়ে। একইভাবে অম্লদ সংখ্যা হচ্ছে কারা, অম্লদ সংখ্যা একইভাবে যে সকল সংখ্যাকে, এই যে আমরা এখানে দেখি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তার মানে মূলদ ছিল কি, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ ইজ নট ইকুয়াল টু 0। কিন্তু এখানে যে সকল সংখ্যাকে এরকম পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, পূর্ণবর্গ নয়, এরকম যে কোনো সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, এগুলা নিয়ে আরো কথা আমরা বলবো, কেন এরকম হচ্ছে, কেন এগুলোকে পূর্ণবর্গ আকারে প্রকাশ, কেন এগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এগুলো নিয়ে বিস্তারিত কথা সামনে আরো আসবে। আজকের ক্লাসটি জাস্ট এগুলোকে আমরা একটু চিনলাম, জিনিসগুলো কি কেমন একটু জাস্ট ধারণা পেলাম। ওকে, এর ভিতরের কথাবার্তা আমরা পরবর্তীতে আরো বলবো। তো আজকে আর সামনে কথা বলছি না, আজকে পর্যন্তই। ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।